গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি অনেক বাগানির কাছে অতি পরিচিত হলেও অনেকের কাছে আবার একদমই নতুন গাছ। লিচু জাতীয় অত্যন্ত সুস্বাদু এই ফলটিকে আমরা লঙ্গান বলে থাকি। এই গাছের অনেকগুলি ভ্যারাইটি থাকলেও আমাদের দেশে কিন্তু এটা একদমই নতুন নয়। এটাকে আমরা দেশীয় ভাষায় অনেকে কাঠলিচু বা আশফল গাছ নামে চিনি। এই গাছের বৈজ্ঞানিক নাম ডেমোকার্পাস লঙ্গান, যা একটি ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষ। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ। এই লঙ্গান গাছ একটি মধ্যম আকারের চিরসবুজ গাছ, যা 40 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। বেলে মাটি এই গাছের জন্য খুবই ভালো। শীতল অঞ্চল এই গাছের জন্য মোটেও উপযুক্ত নয়। 40 ডিগ্রি ফারেনহাইটের ওপরে থাকে এমন অঞ্চল এর জন্য সম্পূর্ণভাবে উপযুক্ত। তবে স্বল্প সময়ের জন্য তাপমাত্রা 28 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে গেলেও এটি তা সহ্য করে নিতে পারে। কিন্তু বেশি সময় যদি তাপমাত্রা এর নিচে থাকে তাহলে এই গাছের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এ কারণেই ভারত, বাংলাদেশ, মায়ানমারের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলে এই গাছ খুবই জন্মাতে দেখা যায়, আর এটা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। যাই হোক, এবার আসি ছাদ বাগানে কি এই গাছ আমরা করতে পারি বা ফলন কেমন পেতে পারি। এর উত্তরে বলা যায় যে আমরা ছাদ বাগানে অনায়াসে এই গাছ করতে পারি এবং ফলনও অত্যন্ত ভালো পাই। দেখুন, আপনাদের সবসময় আমি সাজেস্ট করি যে ছাদ বাগানের জন্য যখন এই ধরনের ফলের গাছ আপনারা সংগ্রহ করবেন, তখন অবশ্যই গ্রাফটিং এর গাছ আপনারা নেবেন। কখনো বীজ থেকে যে গাছের চারা তৈরি হয় সেগুলো ছাদ বাগানে নেবেন না, অথবা কাণ্ড কলম থেকে যে গাছ বা গুটি কলমের যে গাছগুলো রয়েছে সেগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক এখানে এই গাছটাকে দেখুন, এটা জোর কলমের গাছ। এখানে গ্রাফটিং প্লেস আপনারা খুব ভালোভাবে স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং বুঝতেই পারছেন যে গ্রাফটিং প্লেস থেকে ওপরের এবং নিচের পার্ট খুব সুন্দরভাবে জোড়া লেগে প্রায় অনেকটাই মিশে গেছে এবং দুটো পার্টের কিছুটা অংশ বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি। যারা একটু অভিজ্ঞ ছাদ বাগানি আছেন তারা এই অবস্থা থেকে এই দুটো বাড়তি অংশকে কেটে গাছ থেকে আলাদা করে নিতে পারেন, কিন্তু যদি নতুন হন তাহলে করার দরকার নেই। সময়ের সাথে এগুলো অটোমেটিক্যালি মিশে যাবে। এই লঙ্গান গাছের অনেক রকম ভ্যারাইটি আমরা দেখতে পাই। এর মধ্যে রয়েছে 4 সিজন 12 মাসি লঙ্গান, পিংপং লঙ্গান, পিঙ্ক অথবা গোলাপি পিংপং লঙ্গান, রেড পিংপং লঙ্গান, রুবি লঙ্গান, সাদা লঙ্গান। এই সবগুলো লঙ্গানই মোটামুটি অ্যাভেলেবেল ভারত বা বাংলাদেশের যে কোনো নার্সারিতে আপনারা ইজিলি পেয়ে যাবেন। আমি বেশিরভাগ ছাদ বাগানীদের মধ্যে দেখেছি যে তারা রুবি লঙ্গানকে সবথেকে বেশি প্রেফার করেন তাদের ছাদ বাগানের জন্য, বিশেষত এর আকর্ষণীয় রঙের জন্য। তবে আমার কাছে একদম প্লেন দেশি লঙ্গানটাই সবথেকে বেশি ভালো মনে হয়, কারণ ফলনের দিক থেকে এর সাথে তুলনায় অন্য কোনো লঙ্গান ঠিক পাত্তা পাবে না। তবে বাণিজ্যিক চাষের জন্য তো আপনাকে এই ভ্যারাইটিগুলোর মধ্যে যেতেই হবে। তাছাড়া আপনারা চাইলে এই সবগুলো ভ্যারাইটি একটা করে কালেকশনে রাখতে পারেন। কারণ লঙ্গান অতি সুস্বাদু একটা ফল এবং খুব ইজিলি আপনারা ছাদ বাগানে গ্রো করতে পারবেন, আর খুব ভালো ফলনও দেয়। আমার ছাদ বাগানে এই গাছটি একটি ছোট 8 ইঞ্চি টবে বসানো রয়েছে। লঙ্গান গাছের নিয়ম হচ্ছে গাছ যত ঝোপালো হবে ফলন তত বাড়বে। তাই আমাদের প্রথম টার্গেট রাখতে হবে যে আমরা ছাদ বাগানে যখন এই ধরনের গাছ করব, তখন গাছকে অতি দ্রুত ঝোপালো তৈরি করতে হবে। এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পিঞ্চিং বা একদম সফট প্রুনিং। সেটা যে কোনো গাছকে দ্রুত ঝোপালো করার জন্য খুবই উপযুক্ত। আর এদিকে মাটি দেখুন, এখানে আমি একদম শুরুতে যে মাটি ব্যবহার করেছিলাম, আর মাটি বললে বোধহয় একটু ভুল বলা হবে। কারণ এই গাছ যখন আমি বসাই তখন আমার কাছে একটু মাটির ক্রাইসিস ছিল। অর্থাৎ আমি মাটি সেরকম পাইনি। সামান্য 10 থেকে 20% মাটি হবে। সেই সময় আমি পেয়েছিলাম, একটু সমস্যা ছিল। আমি মাটি তখন আনার ব্যবস্থা করছিলাম কিন্তু তৎক্ষণাৎ ছিল না। তাই ম্যাক্সিমাম 80 থেকে 90% এখানে কম্পোস্ট সার এবং তার সাথে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সরষার খোল এই জাতীয় যে জৈব যে সারগুলো যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি,
সেই সারগুলোকেই একদম 80 থেকে 90% দিয়ে আমি এইখানে বসিয়ে দিয়েছিলাম। অর্থাৎ সবথেকে বেশি পরিমাণে যেটা ছিল লিভ কম্পোস্ট এবং কিচেন ওয়েস্ট কম্পোস্ট, যেটা আমি সারা বছর বাড়িতে তৈরি করি আর আমার কাছে অ্যাভেলেবল পরিমাণে থাকে। আর মাটি যখন সেই সময় ছিল না, সেই সময় মাটির পরিবর্তে আমি প্রায় বেশিরভাগটাই এই কম্পোস্ট সার দিয়ে এই গাছটাকে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে তো দারুণ গ্রো করেছে এই গাছটা। আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে যে অনেকটা একদম আ দারুণ কাষ্ঠল আকৃতিও ধরে নিচ্ছে গাছটা। অর্থাৎ গাছের কিন্তু হেলথ নিয়ে কোনো সমস্যা নেই। তবে মাঝখানে যেহেতু বর্ষাকাল বেশ কিছুদিন ছিল, তাই সেই সময় গাছের সেরকম পরিচর্যা করার কোনো সুযোগ পাইনি। যতটা মাটিতে খাবার মজুদ ছিল, ঠিক সেই খাবারগুলো দিয়েই গাছটা তার নিজের চাহিদা পূরণ করেছে। তাই বেশ কিছু সমস্যা গাছে দেখা দিয়েছে। আমি এমনকি এখানে পাতায় দেখলে আপনারা একটু বুঝতেও পারবেন যে বেশ কিছু রোগ পোকার আক্রমণ এই সময় গাছে হয়েছে এবং সামান্য কিছু অনুখাদ্যের অভাবজনিত লক্ষণও দেখা দিয়েছে। তবে এখন আমি যখন ভিডিওটা করছি, অর্থাৎ সেপ্টেম্বর মাসের একদম শুরু। আর এই সময় বর্ষাকাল প্রায় একদম শেষের দিকেই চলে এসেছে। বলা যেতে পারে বর্ষাকাল প্রায় শেষ। এই সময় থেকে গাছের নতুন করে পরিচর্যা আমাদের শুরু করতে হবে, সামনের মরশুমের জন্য রেডি করতে হবে। যারা ১২ মাসি লঙ্গান যাদের বাড়িতে রয়েছে, তাদের পরিচর্যাটা একটু আলাদা হয়। কারণ বছরের একাধিক সময়ে ফলন আছে। আর যাদের সিঙ্গেল মরশুমের লঙ্গান রয়েছে, এটা সিঙ্গেল মরশুমের লঙ্গান। তো এই সিঙ্গেল মরশুমের লঙ্গান অর্থাৎ অ্যাকচুয়াল মরশুমটা হচ্ছে যখন লিচুর যে সিজন, সেটাই লঙ্গানের সিজন। লিচুর মতোই টেস্ট এবং লঙ্গানের সিজনও সেই একই সিজন। যাই হোক, তো আগামী মরশুমের জন্য গাছটাকে এখন থেকে তৈরি করতে হবে। এখানে আমার মাটিতে পর্যাপ্ত পরিমাণে যে ফার্টিলাইজার সেটা অনেকটা মজুদ রয়েছে। তা সত্ত্বেও যদি আমি সামান্য পরিমাণে করে এখানে মিশিয়ে দেব আরো এক্সট্রা সলিড ফার্টিলাইজার, মিক্সড সলিড ফার্টিলাইজার আমি যেটা এই সময় অনেকগুলো গাছে দিই, যেটা সামনে বছর বসন্ত বা গ্রীষ্মের সময়ে ফলনের যে মরশুম যেগুলো গাছে রয়েছে ফলের গাছ, সেগুলোতে আমি সাধারণত এইরকম সময় বর্ষা শেষ, সেই সময় আমি একটা নতুন করে পরিচর্যা করি এবং সামান্য হলেও আমি এই সময় ফার্টিলাইজার গাছের গোড়ায় প্রয়োগ করি এবং আপনাদের স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো তৎক্ষণাৎ সেই মরশুম ওয়াইজ তুলে ধরি। তো এই গাছেও আমি অল্প সামান্য কিছু পরিমাণে ফার্টিলাইজার মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করব। আর এখানে আপনারা একবার মাটির দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে গাছের গোড়ার দিকের একদম গোড়ার মাটি যেটা, সেটা রুট বল ছিল। অর্থাৎ গাছটার যে মূল মাটি, সেইজন্য তার মাটির কালারটা একটু সাদা। আর তার চারিদিক থেকে গোটা টবের মাটিটা আমি আলগা করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মাটির কালার কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ এর মধ্যে বেশিরভাগটাই, অর্থাৎ একদম শুরু থেকেই বললাম যে মাটির ক্রাইসিস ছিল বলে 80 থেকে 90% পুরোপুরি কম্পোস্ট সার। তার সাথে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সরষার খোল এগুলো সব মেশানো ছিল। আর এতে করেই মানে পুরোটাই একদম আ জৈব সারে পরিপূর্ণ একটা মাটি কম বলা যেতে পারে। জাস্ট ফার্টিলাইজারের একটা ফ্যাক্টরির মতো হয়ে গেছে। আর দেখুন যে এটা বেশ অনেকদিন হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আর বোঝাই যাচ্ছে না। এটা সম্পূর্ণ প্রায় মিশে মাটি হয়ে গেছে। আর এই মাটির একটা খুব ভালো গুণাগুণ রয়েছে। এটা যেমন জল ধারণ ক্ষমতা রয়েছে, তেমনি এটা সম্পূর্ণ একদম মাটিকে ঝুরঝুরে রাখে। মানে এর এয়ার পাসিং খুব ভালো হয়। যার জন্য গাছের রুট ডেভেলপমেন্ট খুব সুন্দর হয়। আর যেকোনো গাছের দ্রুত বৃদ্ধির জন্য সেই গাছের রুট ডেভেলপমেন্ট আমাদের খুব ফাস্ট করানো প্রয়োজন। আর মাটিকে সেই কারণে ঝুরঝুরে রাখতে হবে, যথেষ্ট পরিমাণে খাবারের মজুদ রাখতে হবে। তার সাথে এই দেখুন যে কতটা সফট মাটি, তো এইরকম সফট রাখতে হবে যাতে মাটিতে জল ধারণ ক্ষমতাও থাকে। এখানে পর্যাপ্ত পরিমাণে কম্পোস্ট সার যেহেতু মজুত রয়েছে, তাই আমি নতুন করে আর লিপ কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মেশাচ্ছি না। আমি এখানে শুধুমাত্র হাফ মুঠ পরিমাণ হিসেব করে হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং সরিষার খোল এই ধরনের ফার্টিলাইজারগুলো মিশিয়ে দিচ্ছি। যাতে গাছটা পর্যাপ্ত পরিমাণে গ্রো করতে পারে এবং কোনো রকমের নিউট্রিশনের অভাব না হয়। আর তার সাথে অবশ্যই এই সময় গাছে ভালো একটা পিজিআর প্রয়োগ করব। এবং তার সাথে সম্পূর্ণ গাছে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগ করব।
এই অনুখাদ্য প্রয়োগ এবং পিজিআর প্রয়োগ সংক্রান্ত ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। এর সাথে লিকুইড ফার্টিলাইজার বা তরল জৈব সার এবং এখন থেকে সিস্টেমেটিকভাবে কীটনাশক এবং ছত্রাকনাশক এই গাছে প্রয়োগ করে যেতে হবে। এই কয়েকটা বিষয় একটু ভালোভাবে খেয়াল রাখতে পারলেই আগামী মরশুমে লঙ্গান গাছ থেকে কিন্তু দারুণ ফলন পাওয়া যাবে।